সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির দ্বিতীয় পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। বুড়ো মানুষটা তখন গজগজ করছেন আর হাঁটছেন, রোদের ভিতর দিয়ে হাঁটছেন। খুব তাড়াতাড়ি হাঁটার স্বভাব, যেন এই বয়সেও দেখানোর স্বভাব। বয়স তেমন হয়নি। কথা বলেন খুব তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা বাপু, তুমি এসো, যাবে যখন বলছো যাবে, এখন আমাকে দিয়ে আর কথা বাড়িও না। তবে ভেবে দেখো একবার, ভাববে কেন লাইনে কেউ দাঁড়াতে চায় না। সোল ব্যাংকের নাম শুনলে সবাই পালায়। ইঞ্জিন রুমের ক্রু কিছুতেই জোগাড় করা যায় না, সব অচল মাল শেষ পর্যন্ত তুলে নিতে হয়। বুড়ো মানুষটা যত জোরে হাঁটছেন, হাতের ফোলিও ব্যাগটা যত জোরে দুলছে, তত সোনা দ্রুত হাঁটছে পাশাপাশি, যেন ছুটে যাওয়ার সামিল। মাঝে মাঝে কথা বলতে বলতে পিছিয়ে পড়ছেন। খিদিরপুরের ব্রিজের কাছে বাস, কিছুটা পথ না হেঁটে গেলেই নয়। সুতরাং তারও বুড়ো মানুষটাকে কিছুটা পথ এগিয়ে দেবার মতো যেন কথা বলতে বলতে যাওয়া। কিন্তু অচলমালের কথায় আসতেই সোনা কেমন থমকে দাঁড়ালো, অনেকটা পিছিয়ে পড়ল সে। হনহন করে মানুষটা দুপাশের বাড়ি ঘর গাছপালার ছায়া ফেলে এগিয়ে যাচ্ছে। সে কেন এমন থমকে দাঁড়ালো বুঝতে পারছে না। তারপর ফের অচলমালের কথা মনে হতেই ডাকলো, হেই হেই এসো, এভাবে কেউ দাঁড়ায় না। হেই অচলমাল। সোনা জোরে জোরে হাসলো, দু হাত ওপরে তুলে হা হা করে হাসলো। হেই অচলমাল। বুড়ো মানুষটাও জোরে হা হা করে হেসে উঠলেন। সে এবার ছুটে গিয়ে ধরে ফেললো বুড়ো মানুষটাকে। তিনি বললেন, আসলে ওটা অচল জাহাজ, অচল মালে চলে। আসলে ওটাই হচ্ছে সবচেয়ে তেজি জাহাজ। জাহাজিরা তেজি। দুনিয়ায় তোমার এমন জাহাজ একটাই আছে। হিগিন্স আসছে জানো? হিগিন্স দুনিয়ার সেরা বাড়িওয়ালা। ছেলেকে ছেড়ে কোথাও যায় না। অচল জাহাজ চালিয়ে নিয়ে যায় বলে কোম্পানি কিছু বেশি সুযোগ সুবিধা দেয় হিগিন্স সাহেবকে। তুমি না দেখলে বুঝতে পারবে না হিগিন্স সাহেব কি ভীষণ রকচটা মানুষ। কেবল ছেলেটার কাছে একেবারে জুজু। ওকে হাত করতে পারলে তুমি রাজার হালে থাকতে পারবে। কেমন বয়স? তোমার গিয়ে 13-14 হবে, একটু বেশি হতে পারে, আমি ঠিক জানি না। ওরা ক্রমে ব্রিজের ওধারে চলে গেল। এখান থেকে বুড়ো মানুষটা বাসে উঠে যাবেন। সে যাবে কিসে সে জানে না। আসলে তাকে হেঁটে যেতে হবে, সুতরাং সে কিছু বলছে না। এখন দুটো চটি হাতে, এবং সহসা বুড়ো মানুষটার মনে হলো এমন গরমের দিনে পিচের রাস্তার উপর দিয়ে ছেলেটা হেঁটে এসেছে। মুখ লাল হয়ে গেছে, ভীষণ ঘামছে, জব জব করছে ঘামে, পায়ে ফোসকা পর্যন্ত পড়ে যেতে পারে। বুড়ো মানুষটা কি ভেবে বলল, চটিটা ঠিক করে নে। সোনা যে উল্টে দেখালো, নেই। যাবি কি করে? হেঁটে। কোথায় আছিস? দুঃসম্পর্কের এক আত্মীয়ের বাড়ি। খেতে দেয়? দেয়। আমার কাছে থাকবি? কোনো অসুবিধা হবে না, একটা তো দিন। সোনা কেমন বিব্রত বোধ করতে লাগলো। বুড়ো মানুষটা প্রথম বাসটা ছেড়ে দিলেন। পাশের একটা দোকানের শেডে দাঁড়িয়ে ফোলিও ব্যাগটা খুলে দেখলেন কি আছে ব্যাগে, এবং কিছু পয়সা। এই রেজুকি নোট মিলে টাকা 3 মতো আছে দেখে বললেন, কিছু মনে করিস না, পয়সা কটা রাখ, কাল তোর জাহাজ হবে, পরশু সাইন হবে, সাইন হলে টাকা পাবি, আমি তখন তোর টাকাটা কেটে নেব, কিছু মনে করিস না। কখনো সখনো মানুষের মুখ চোখ সজল হয়ে যায়। সে চারপাশে তাকিয়ে সে সজল চোখ লুকিয়ে ফেলল মানুষটার কাছে। কতদিন পর, কতদিন পর একজন মানুষ তার দুঃখটা কি, সে কেন যাচ্ছে তার দেশ মাটি মানুষ ফেলে, টের পাচ্ছে। ওর মনে হলো কতদিন পর আবার একজন মানুষ পৃথিবীতে তার যন্ত্রণা ঠিক ঠিক ধরতে পারছে। সে হাত পেতে পয়সা নেবার সময় সোজাসুজি তাকাতে পারল না।
মনে হলো মানুষটা অনেক উঁচু হয়ে গেছে। সে যতই মুখ তুলে তাকাক, মানুষটার আসল মুখ সে দেখতে পাবে না। পরদিন সে অবাক। সত্যি, এত বড় একটা জাহাজে ক্রু নেওয়া হবে, অথচ ভিড় নেই। ডেক জাহাজিদের লাইনে তবু ভিড়টা আছে, কিন্তু ইঞ্জিন ক্রুদের লাইনে খুব কম। যত লোক লাগবে তার সিকিভাগও নেই, কারণ ইঞ্জিনে 3টে বয়লার। 3 বয়লারের জন্য 3 জন করে প্রত্যেক ওয়াচে ফায়ারম্যান। 3টে ওয়াচের জন্য সুতরাং 9 জন ফায়ারম্যান। প্রত্যেক ওয়াচের জন্য 2 জন করে কোল বয়। মোট 6 জন। 2 জন ডঙ্কিম্যান, 3 জন গ্রিজার, বড় টিন্ডাল, ছোট টিন্ডাল, সারেং। তাছাড়াও 2 জন বাড়তি মানুষ। খুন, জখম, জাহাজ থেকে জলে ঝাঁপ দেওয়া, এসব তো আছেই। কারণ সফরে 1-2 জন মানুষ মরবে বা জলে ভেসে যাবে, এ আর বেশি কি। জাহাজের বড় মালম ডেক জাহাজিদের বেছে নিচ্ছেন। ইঞ্জিনে কিছু বাছার নেই, গড়পড়তা সব। এমনকি 2-1 জন ব্ল্যাকলিস্টেড জাহাজই এ ফাঁকে জাহাজ পেয়ে গেল। তবু হয় না। বুড়ো মানুষটা ডেকে সেধে আনছেন। ইঞ্জিন জাহাজিরা কোথায় ঘাপটি মেরে লুকিয়ে আছে তিনি জানেন। মেজো মিস্ত্রি, বড় মিস্ত্রি হিমশিম খাচ্ছে। ওরা জানে এমনটা হয়। জাহাজিরা যেতে চায় না এ জাহাজে। ঘুরে ফিরে 2টো দল। হোমে যারা যায় তারাই আবার বছর ঘুরে এলে ফিরে আসে। কিন্তু বুড়ো মানুষটার হয়েছে ঝামেলা। তিনি শেষ পর্যন্ত একজনকে টেনে টেনে নিয়ে আসছেন। ওর লুঙ্গি খুলে যাচ্ছে। মানুষটা এক হাতে লুঙ্গি সামলাচ্ছে। বুড়ো মানুষটা এখনও বেশ শক্তি রাখেন। তিনি টেনে আনছেন, প্রায় যেন টেনে হেঁচড়ে নিয়ে আসছেন। যাবে না, যাবে না বললেই হলো। এবং বোঝা যায় যাকে টেনে আনা হচ্ছে সেই বুড়ো মানুষটাকে সমীহ করে, তবু যেতে চায় না। কি যে ভয়! সোনা এসব দেখেও ঘাবড়ালো না। আর জাহাজ সে যখন পাচ্ছে না, এখানেও সে বেশি দিন থাকতে পারছে না, তখন যে কোনো জাহাজ, সে যত ভয়াবহ হোক, ভাবে না। সে যখন সাইন করে টাকা নিচ্ছিল, তখনও বুড়ো মানুষটা বললেন, ভেবে দেখো, এখনও ইচ্ছে করলে না যেতে পারো। কিছুদিন অপেক্ষা করলে একটা ভালো জাহাজ মিলে যেতে পারে। সোনা হেসেছিল, কিছু বলেনি। তার গুনে গুনে টাকা নেবার স্বভাব না, কারণ সে এই প্রথম পরিশ্রমের বিনিময়ে টাকাটা অ্যাডভান্স পাচ্ছে। এই টাকায় কেনাকাটা করে থাকে জাহাজিরা। অনেক দিনের সফর। সফর শেষে কবে ফিরবে, কি আদৌ ফিরবে কিনা ঠিক থাকে না। তাছাড়া বসে খেলে যাওয়া হয়। জাহাজ থেকে দেশে ফিরে এলে চুপচাপ বসে থাকা। পয়সা নেই, আবার জাহাজ না পেলে টাকা পয়সা হয় না। সুতরাং এই টাকাটার ভীষণ দাম জাহাজিদের কাছে। সে অবশ্য তত কিছু বোঝে না। কেবল সে জানে যতটা বেশি সম্ভব এর থেকে টাকা মাকে পাঠাতে হবে। টাকা 3 মতো দিতে হবে চাচাকে। বাকি টাকাটা দিয়ে 1 জোড়া জুতো, একটা প্যান্ট, একটা জামা, টিনের একটা সুটকেস, মাজন। এখন রেজার টেজার দরকার হবে না। গালের দাড়ি বেশ সামান্য কোকড়ানো এবং অল্প স্বল্প। তার মুখে বেশ একটা ঈশ্বর ঈশ্বর ভাব। সেইভাবে আরও অনেক দিন চালিয়ে দিতে পারবে। আরও কিছু কেনা দরকার। চাচাকে সে বলে জেনে নিতে পারে আর কি কি দরকার। সে ছুটে গিয়ে বলল, আর কি নিতে হবে? চাচার ফর্দমতো সে নিল 1 জোড়া নীল রঙের প্যান্ট, নীল রঙের জামা। এই পরে কাজ করতে হবে। পুরানো শু কারো যদি থাকে মেরামত করে নাও, বেশ শক্ত হতে হবে তলা। সে তাও নিল। সে বেশ ঘুরে ফিরে কেনাকাটা করেছে। রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় কেমন তার সব কিছুর ওপর দিয়ে উড়ে উড়ে যেতে ইচ্ছে হচ্ছিল। সে যেন বেশ একটা বিজয়ে বের হয়ে যাচ্ছে। সে মাকে একটা চিঠি লিখতে পারে, মা, আমি জাহাজে যাচ্ছি, কবে ফিরবো জানি না, আদৌ ফিরবো কিনা তাও জানি না। একটা ভাঙা জাহাজে সমুদ্র যাত্রা। কিন্তু সে লিখতে পারে না। মা তার তবে ভীষণ ভাববে। কেবল টাকাটা পাঠিয়ে দেবে জাহাজ ছাড়ার ঠিক 1 দিন আগে, এবং মা বুঝতে পারবে তার নিখোঁজ ছেলে জাহাজে চলে যাচ্ছে। অথচ তখন করার কিছু থাকবে না। এই কলকাতা শহরে সে আজ প্রায় 3 মাস 11 দিনের মতো আছে।
এদিক ওদিক করে 2.5 মাসের ওপর ভদ্রা জাহাজে ছিল। রোববার ছুটির দিন থাকত। সাদা কুর্তা পরে, নীল রঙের জাহাজি পোশাক আর সাদা টুপি মাথায় সে কখনো কখনো হেঁটে অথবা অল্প পয়সার ট্রাম ভাড়ায় ঘুরে বেড়িয়েছে। এই শহর কি বড়, আর কত মানুষ! মানুষেরা এখানে কেউ কেউ রাস্তায় শুয়ে থাকে, রাস্তায় মরে যায়। এসব দেখলে মনে হতো সেও রাস্তায় একদিন এভাবে না খেতে পেয়ে মরে পড়ে থাকবে। এখন আর এসব মনে হয় না। বড় বড় শোকেসগুলোর আশেপাশে ঘুরে বেড়ায়। একটা বড় জাহাজ, তার উপর সে যেন দাঁড়িয়ে আছে। আর সমুদ্রে কি যে স্বপ্ন থাকে মানুষের! সে যাচ্ছে কোলবয় হয়ে, সবচেয়ে কঠিন এবং পরিশ্রমের কাজ। তার প্রথম সফর, কোলবয়ের প্রথম সফর। দ্বিতীয় সফরে সে ঠিক ফায়ারম্যান হয়ে যাবে। আর একটা সফর দিতে পারলে সে গ্রিজার, তারপর টিন্ডাল। একটা পরীক্ষা, ওর তো ততদিনে জাহাজি অভিজ্ঞতা হয়ে যাবে। সে তো কলেজের পড়াশোনা কিছুটা এগিয়ে রেখেছে। সে তো ইংরেজি খুব ভালো জানে, অঙ্কে সে ভালো। পরীক্ষায় বসলে অনায়াসে BAOT'র কাছাকাছি কিছু একটা সার্টিফিকেট পেয়ে যাবে। তারপরই সে জাহাজের 5th ইঞ্জিনিয়ার, তারপরেই 4th, 3rd, 2nd চিফ। এমন সব স্বপ্নের ভেতর তার দিন কেটে যায়। এমনভাবে সে বড় শহরের ওপর দিয়ে আগে কখনো হেঁটে যায়নি। কেমন ভয় ভয় ছিল। মানুষজনের ভিড়ে ওকে খুব অসহায় মনে হতো। এখন সে বেশ প্রায় লাথি মেরে সব উল্টে পাল্টে যেন হেঁটে যাচ্ছে। হাঁটার ভেতর কিছুটা হাওয়ায় ভেসে যাবার মতো তার ভাব। হাঁটতে হাঁটতে কেন জানি মৈত্রের কথা মনে পড়ল। মৈত্র এসেই ওকে বলেছিল, কি নাম? সে নাম বললে বলেছিল, ছোটবাবু তুমি জাহাজের? ছোটবাবু? কোলবয়দের আমি ছোটবাবু ডাকি। মৈত্র সঙ্গে যাচ্ছে। অমিয় বলে ওর চেয়ে একটু বেশি বয়সী আরও একজন জাহাজে যাচ্ছে। সেও কোলবয়। মৈত্র টিন্ডাল। সে কাজ করত রয়্যাল নেভিতে। নৌবিদ্রোহের দুটো একটা গল্প গাছের ছায়ায় সকলকে দাঁড় করিয়ে বেশ হাত নেড়ে নেড়ে শুনিয়েছে। মৈত্র বেশ তাজা মানুষ, খুব হাসি মশকরা করতে ভালোবাসে। ডেকে আরও দুজন আছে, ওদের সঙ্গেও আলাপ করে নিতে হয়েছে। আসলে দীর্ঘ সমুদ্র যাত্রায় ওরাই সব। চাচা বলেছে, এরা তোমার জাত ভাই ছেলে, আর তো সব আমার জাত ভাই। আগে তো কেউ তোমাদের ছিল না, এখন 2-4 জন ট্রেনিং নিয়ে জাহাজে আসছে। আসলে শোনা বোধ হয় এতটা সাহস পেত না এই শহরকে উপেক্ষা করার। চাচা এবং মৈত্র সঙ্গে আছে বলেই তার এত সাহস। এবং সমুদ্র সফর যেন খুব বড় কাজ। এই শহরের অলিগলিতে পচে মরার চেয়ে অসীম সমুদ্র যাত্রায় এক কঠিন সুখ আছে। তুমি ছোটবাবু অনায়াসে সব মানুষকে অবহেলা করতে পারো, এই শহরকে লাথি মারতে পারো। মৈত্রকে দেখলে এটা বিশ্বাস করা যায়। জাহাজে মারামারি করতে গিয়ে দুবার ব্ল্যাকলিস্টেড হয়েছে, গর্বের সঙ্গে বলে। সে পরোয়া করে না, বেশ একটা অহমিকা নিয়ে আছে। যেন কোনো ভয় নেই বাছাড়া, আমরা সবাই ঈশ্বরের সন্তান, কোন শালা কার চেয়ে কম। মৈত্রর এমন কথাবার্তা শুনে সে মাঝে মাঝে হেসে ফেলেছে। তাহলে ছোটবাবু জাহাজে মুখ গোমড়া করে থাকবে না? সোনা বলেছিল, না না, কষ্ট হবে, পারবে না যখন তখন বলবে, আমরা আছি, কিছু লজ্জা করবে না বলতে। জাহাজে ওঠার সময় মৈত্র আগে, সে পিছনে। লম্বা সিঁড়ি, এক এক করে সবাই উঠে যাচ্ছে। মৈত্র বেশ লম্বা, খুব শক্ত মানুষ, বড় একটা সেলার হাতে, মাথায় তালপাতার নীল টুপি, মোটা বেল্ট কোমরে আঁটা এবং জুতো কুমিরের চামড়ার, বেশ শক্ত মজবুত, এবং হাঁটু পর্যন্ত জুতোর চামড়া উঠে গেছে, কিছুটা গামবুটের মতো দেখতে। সে পরেছে লাল রঙের পাতলা গেঞ্জি। সে তারপর পিছনের দিকে তাকালেই দেখল অমিয় কিং জর্জ ডকের 3 নম্বর জেটিতে দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছে। আর সে যা দেখল, কেমন নিঝুম একটা জাহাজ, মাস্তুলে একটা পাখি বসে আছে। সিঁড়ির ওপাশে একটা বড় জাহাজ থেকে মাল নামানো হচ্ছে,
তার অতিকায় শব্দ, আর সব সারি সারি ক্রেনের নিচে জাহাজিরা এক এক করে উঠে আসছে দল বেঁধে। জাহাজে ইউনিয়ন জ্যাক উঠছে। এই জাহাজে সে এখন ছোটবাবু। সোনার এসব খেয়াল থাকার কথা না। সিঁড়ি ধরে ওঠার সময়ই সে ঘাবড়ে গেছে। কি লম্বা সিঁড়ি, কি খাড়া! খুব সন্তর্পণে উঠে গেছে এবং গ্যাংওয়েতে মাত্র একজন রয়েছে এবং বোধহয় সে কোয়ার্টার মাস্টার। বুড়ো মানুষটা বসে বসে একটা মাছ ধরার জাল বুনছে। মাঝে মাঝে কেবল জিজ্ঞাসা করলে জবাব দিচ্ছে। ওদিকে জাহাজিদের সে আস্তানা দেখিয়ে দিচ্ছে। সোনা দেখল বেশ বড় জাহাজ। সে হেঁটে গেল। সে যমুনা বাজু ধরে হাঁটছে। আগে যারা উঠে এসেছিল তারা পিছিলে দাঁড়িয়ে আছে। সে তাদের ভিতর চাচাকে দেখতে পেল। খুব সকালে চাচা সবার আগে চলে এসেছেন। মৈত্র কাছে থাকায় যত না সাহস ছিল, জাহাজে চাচাকে দেখে সে আরও সাহসী হয়ে উঠল। সে বেশ লাফ দিয়ে দিয়ে যেন উঠে যাচ্ছে। বাঁদিকে বড় বড় ফলকা পার হয়ে প্রায় কাছাকাছি গিয়ে বলল, কোন দিকে? নিচে নেমে যা, সিঁড়ি আছে সামনে। তোর পছন্দ মতো ফোকসাল দেখে নে। এসব ব্যাপারে যা হয়। ছোটবাবু, মৈত্র, অমিয় একসঙ্গে একটা ফোকসাল বেছে নিল। ওপরে নিচে দুটো দুটো 4টে বাঙ্ক, একটা পোর্ট সাইড, এবং পোর্ট সাইডে সব ইঞ্জিন ক্রুদের বুঝি থাকবার নিয়ম। সে বেশ তাড়াতাড়ির মাথায় তার বাঙ্কটা দখল করে নিলে মৈত্র বলল, এটা নিলে ছোটবাবু সামলাতে পারবে তো? ছোটবাবু বলল, জানি না। এটা নাও, তোমার ভালো হবে, দেওয়ানি কম পাবে। সে ভালো মন্দ বোঝে না। চারপাশে কেমন একটা গন্ধ, রং বার্নিশ মিলে একটা পোড়া পোড়া গন্ধ। সে মোটা ম্যাট্রেসের ওপর একটা চাদর পেতে দিল। আর তখন মৈত্র বলল, একটু চা হলে ভালো হতো ছোটবাবু, চা করে আনছি। তুমি বরং দেখে এসো অমিয় উঠে আসছে কিনা। তখন অমিয় উঠে আসছিল। ওর লটবহর অনেক। এত লটবহর নিয়ে সে উঠে আসতে পারছে না। ওর কাঁধে বড় দুটো কিডস ব্যাগ, সঙ্গে একটা নীল রঙের লম্বা টিন, ডান হাতে একটা সুটকেস, সঙ্গে ফ্লাস্ক। বাঁ হাতে কোনো রকমের সমস্ত শরীরের ব্যালেন্স রেখে সে উঠে আসছে। ছোটবাবু তাড়াতাড়ি নিচে নেমে ওর কাছ থেকে টিনটা নিয়ে নিল। আরও সে দেখল বড় একটা ট্রাঙ্ক। এসব নিয়ে অমিয় জাহাজে উঠে আসছে। ওর ভারী অবাক লাগলো। টিনের ভেতর মুড়ি, মোয়া, নাড়ু। ওর মা ওর জন্য সমস্ত সফরে কি কি কষ্ট হতে পারে ভেবে বাঁধা ছাঁধা করে যাবতীয় সুখ সুবিধা ওর সঙ্গে গুছিয়ে দিয়েছে। ছোটবাবু অমিয়র দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল। সারাটা সকাল এভাবে একজন দুজন করে উঠে আসছে। কিং জর্জ ডকের চারপাশে যখন সব বড় বড় ক্রেনগুলো বড় বড় জাহাজ থেকে মাল নামাচ্ছে, সূর্য বেশ মাথার উপর কিরণ দিচ্ছে এবং ভীষণ গরম। ফোকসালে টেকা যাচ্ছে না। ডেক সারেং, ইঞ্জিন সারেং ছোটাছুটি করছে, কাজকাম বুঝে নিচ্ছে। তখন ছোটবাবু দেখল একজন বুড়ো মতো মানুষ জেটিতে খুব দামি গাড়ি থেকে নামছেন। সঙ্গে এক টেডি বয়। ঠিক টেডি বয় বললে ভুল হবে। চুল কেমন নীলাভ রঙের, কালো প্যান্ট, সাদা হাফ শার্ট, হাতে একটা ক্যামেরা, চোখ ভীষণ নীল। সমুদ্রে গেলে এ চোখের রং কেমন হবে সে এখন বলতে পারছে না। জাহাজের সব অফিসারেরা এখন খবর পেয়ে গেছে ক্যাপ্টেন হিগিন্স জেটিতে নেমেছেন। ওরা ছুটে ছুটে সিঁড়ি ধরে নেমে গেল। বড় মালম জাহাজ থেকে হাত তুলে ওয়েলকাম করছে কাপ্তানকে। সব জাহাজিরা এসে ভিড় করছে রেলিংয়ে। ইঞ্জিন সারেং নেমে গেছে নিচে। জাহাজের সর্বত্র ঘটাং ঘটাং শব্দ। আর সেই বুড়ো মতো মানুষ, সঙ্গে তার একমাত্র সন্তান। আগে আগে বেশ নিরিবিলি, যেন তার সব জানা, সব দেখা। পুরানো জাহাজের গন্ধে টের পান জাহাজের হাল তবিয়ত কেমন আছে। রেলিংয়ে হাত রেখে টের পান এ সফরে কতটা নসিবে দুর্ভোগ আছে। তিনি সিঁড়ি ধরে উঠতে উঠতে গল্প করে যাচ্ছেন, কারণ সবাই তো তার চেনা জানা। অনেক সফর এদের সঙ্গে তার কেটেছে। বড় মালম তো বনিকে গত সফরে দেখেছে।
বনিকে এ সফরে দেখেও বড় একটু ঘাবড়ে যেতে পারে। তবু কি করা ঠিক কাপ্তান ঠিক নিশ্চিত জানেন না। কোনটা ভালো ছিল, এই নিয়ে আসাটা না রেখে আসা ভালো ছিল। তিনি সেই জন্য এই ব্যাপারে বড়কে মোটামুটি কিছু বলবেন। বড় যে একটা প্রশ্ন তুলবে তিনি ওঠার মুখে বড়র মুখ দেখে তা টের পেয়েছেন। যেন বড় এতে খুশি হয়নি। অন্য কেউ এটা জানে না বলে তারা বনিকে বেশ হেইল করছে। বনি আবার কতদিন পর, আহ সেই জাহাজ। বনি এখন হয়তো ডেকে উঠেই সারা ডেকময় ছুটে বেড়াবে। ওর দৌড়াত্ম মাঝে মাঝে বড় বেশি কষ্টদায়ক। কাপ্তান বুড়ো, ভীষণ বুড়ো, লম্বা, একটু নুয়ে গেছেন, কালো প্যান্ট, সেই সাদা হাফ শার্ট, গলায় টাই, গরমে ঘামছেন, চোখ সাদাটে, নীল রংটা চোখে কেমন ফ্যাকাশে হয়ে গেছে। প্রথমেই ওর যা অভ্যাস, জাহাজে উঠে ব্রিজে দুবার পায়চারি করা। দুবার পায়চারি করলে সমস্ত জাহাজটা চোখের ওপর কেমন আশ্চর্য জ্যান্ত হয়ে যায়, যেন জাহাজটা আর জাহাজ থাকে না। কাপ্তান হাত তুলে হেই বলে চিৎকার করে ওঠেন, হেই হেই ডার্লিং, আমি এসে গেছি। বনির আলাদা ঘর, কাপ্তানের আলাদা ঘর। ঠিক ব্রিজের পিছনে চার্ট রুম, চার্ট রুমের পাশে কাপ্তানের ক্যাবিন এবং তার ঠিক নিচে বনির ক্যাবিন। তিনি বনিকে নানাভাবে বুঝিয়েছেন, জাহাজে এলে তুমি বড় হয়ে যাবে, তুমি আর আগের মতো চলাফেরা করলে চলবে না। তুমি মনে রাখবে সমুদ্রযাত্রা ভয়ঙ্কর সাহসী কাজ, সেখানে নানা কারণে বিদ্রোহ দেখা দিতে পারে। তুমি জানো না বনি, এই ইন্ডিয়ান জাহাজিরা কত ভদ্র, তাদের তুমি উৎপাত করো না। বনি অবশ্য বলেছে, আমি দুষ্টুমি করব না বাবা, আমি ভালো হয়ে থাকব, তোমাকে আমি দুঃখ দেব না। সিঁড়িতে তিনি তখন শব্দ পেলেন, ক্যাপ্টেন বয় সালাম জানাতে এসেছে। তিনি তাকে বললেন, 2 কাপ কফি পাঠাবে, জ্যাকের ক্যাবিনে 1 কাপ। আসলে বনি এখন এ জাহাজে জ্যাক হয়ে গেছে। গত সফরেও বনি জ্যাক ছিল। চিফ মেটের সঙ্গে একটু পরামর্শ দরকার। সেও তো তার মতো বয়সী মানুষ এবং বনিকে ভীষণ স্নেহ করে থাকে। তিনি দেখলেন পাইপটা নিভে গেছে। বাইরে তখন চিফ মেটের গলা, স্যার আসতে পারি? ইয়াস, কাম ইন। চিফ মেট এসে চুপচাপ টেবিলের পাশে বসল। মাস্টার পিছন ফিরে আছেন। উনি একটা খ্রিস্টের ছবি দেয়ালে টানাচ্ছেন। ওটা সব সময় ওর সঙ্গে থাকে। এবার যে আরও বেশি বুড়ো হয়েছেন, ওর হাত কাঁপা দেখে চিফ এটা টের পাচ্ছে। সে এগিয়ে বলল, দিন, আমি ঠিক করে দিচ্ছি। কারণ যতবার এটা কাপ্তান করতে গেছেন ততবার কেমন ছবিটা তেরচে হয়ে গেছে, ঠিক সোজা থাকছে না। কাপ্তানের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। এ সফর তার শেষ সফর। তিনি যত ঝড় সাইক্লোন থাকুক, খারাপ ওয়েদার থাকুক, চোরা হিমবাহ থাকুক, সমুদ্রের নিচে গোপন পাহাড় থাকুক, তার ডার্লিংকে বন্দরে ঠিক ভিড়িয়ে দিতে পারবেন। অথচ এবার কেমন একটা অমঙ্গলের আশঙ্কা। ছবিটা সোজা থাকছে না। চিফ এসে ছবিটা সোজা টানিয়ে দিলে কিছুটা শান্ত মুখে তিনি যেন বসতে পারছেন। কফি খেতে খেতে চিফই প্রথম বলে ফেলল, এবারেও বনিকে নিয়ে এসেছেন দেখছি। কিছুতেই থাকতে চায় না, কিন্তু ও তো বড় হয়ে যাচ্ছে। আমরা কবে ফিরব ঠিক কি? ততদিন পর্যন্ত ওকে ছেলে সাজিয়ে রাখা যাবে? কাপ্তান বললেন, জানি না কি হবে, কিন্তু না নিয়ে এসেই বা উপায় কি? কার কাছে রেখে আসব? কেউ রাখতে চায় না। হস্টেল থেকে তাড়িয়ে দিয়েছে, কোনো আইন কানুন মানতে চায় না। তারপর আর কোনো কথা না। বড় মালুম আর কাপ্তান চুপচাপ কেবল গরম কফি খেয়ে যাচ্ছেন। ওরা শুনতে পাচ্ছেন বনি ওর রেকর্ড প্লেয়ারে একটা পপ গান বাজাচ্ছে। বনি বোধ হয় এমন শান্ত আকাশ, নিরিবিলি নদীর ছবি দেখে চুপচাপ থাকতে পারছে না। সে ক্যাবিনের ভেতর নাচছে আর গাইছে।